হাই ফ্রেন্ডস। তো লিপিয়াড ডু ম্যাথমেটিক্স চ্যানেলের আজকে ভিডিওতে আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামিনেশনের লেয়ার 2 এর প্রশ্নপত্রের সমাধান করব 2025 সালের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। তো এই প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটি অফিসিয়াল মডেল পেপার। এটা কিন্তু আসলে আগের বছরের প্রশ্নপত্র, সেটাকেই অফিসিয়াল ওয়েবসাইটে মডেল পেপার হিসেবে আপলোড করা হয়েছে। তো এই প্রশ্নপত্রটির সমাধান আমি বিজ্ঞানের প্রশ্নগুলি, ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি এবং অঙ্কের প্রশ্নগুলির সমাধান আমি অলরেডি করে আমার চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে? তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা খুঁজে পাওনি বা যারা এতদিন দেখোনি তারা প্লিজ দেখে নাও। আর আজকের প্রশ্নপত্রের সমাধানে আমরা যেটা করব, তাহলে যেহেতু আমাদের বিজ্ঞান এবং অঙ্কের প্রশ্নগুলি সমাধান করা আছে, এখন তাহলে আমরা জীবন বিজ্ঞানের শুধু প্রশ্নগুলি, বায়োলজিক্যাল সায়েন্সেস বা লাইফ সায়েন্সেসের প্রশ্নগুলি আমরা এখন আলোচনা করব। বাকি প্রশ্নগুলোর সমাধান আমার অলরেডি আপলোড করা আছে। যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক পাবে, সেখানে গিয়ে দেখে নিও প্লিজ। ওকে, তো চলো দেরি না করে আমি শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে যে পাখির লোহিত রক্তকণিকার মধ্যে খুব বেশি পরিমাণে হিমোগ্লোবিন এবং পেশিকোষের মধ্যে খুব বেশি সংখ্যায় মাইটোকন্ড্রিয়া রয়েছে। ঠিক আছে, তুমি কিভাবে এই ঘটনাটিকে ব্যাখ্যা করো? তাহলে এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। পাখির লোহিত রক্তকণিকার মধ্যে খুব বেশি পরিমাণে হিমোগ্লোবিন আছে, আর পেশিকোষের মধ্যে খুব বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া আছে। কেন আছে? হিমোগ্লোবিন কী করে? হিমোগ্লোবিন আসলে আমাদের রক্তের অক্সিজেন পরিবহনে সাহায্য করে, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তাহলে শক্তি উৎপাদনের জন্য আমাদের দেহে অক্সিজেনের প্রয়োজন, আর সেই শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তি উৎপাদনের মানে একক মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, পাওয়ার হাউস বলা হয় একে। তাহলে এবার পাখির এটা কেন প্রয়োজন হয়? কারণ পাখি যখন ওড়ে, এই বাতাসের অনেক উচ্চতায় ওড়ে, তো ওই উচ্চতাতে যখন ওড়ে তখন, এবং পাখি ওড়ার সময় তাকে তার ডানার এবং পায়ের পেশিগুলির খুব বেশি পরিমাণে কাজে লাগাতে হয়। সেই কারণে খুব বেশি পরিমাণে সেখানে শক্তির প্রয়োজন হয়। আর শক্তি উৎপাদন করতে গেলে কী প্রয়োজন হবে? শক্তি উৎপাদন করবে কে? মাইটোকন্ড্রিয়া। আর সেই শক্তি উৎপাদন করতে গেলে অক্সিজেন লাগবে। সেই অক্সিজেনের যোগান দেবে কে? রক্তের হিমোগ্লোবিন। তো সেই কারণে এই দুটোর প্রয়োজনীয়তা কী জন্য আছে না, কারণ বার্ডস, এই যে অপশান বিতে, পাখিদের ওড়ার জন্য বিরাট পরিমাণে শক্তি প্রয়োজন। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বাকি অপশানগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। এর প্রশ্নটা এখন যদি আমরা লক্ষ্য করি, 37 দাগের প্রশ্নটা তোমরা এখানে দেখো কী দেওয়া আছে। বলছে কোন বৈশিষ্ট্য দেখে তুমি বীজত্বকে উপস্থিত প্রস্তর কোষগুলিকে মৃত বলে চিনে নেবে? প্রস্তর কোষগুলিকে মৃত বলে চিনে নেবে কোন বৈশিষ্ট্যের দ্বারা? এখন প্রস্তর কোষটা স্টোন সেলস বলা হয়, ঠিক আছে? তো প্রস্তর কোষগুলিকে মৃত বলে চেনার উপায় হবে যে তাতে প্রোটোপ্লাজম থাকবে না। এটাই হচ্ছে প্রস্তর কোষকে মৃত বলে চিনে নেওয়ার উপায়। পরের প্রশ্ন, যে পিত্ত সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল বিবৃতিটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে কিন্তু সঠিক বিবৃতিটি চাইনি। পিত্ত বলছে এটি চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে। এটা সঠিক, পিত্ত আমাদের চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে। তো সেই কারণে এটা উত্তর হবে না, কারণ আমাদের ভুল বিবৃতি চেয়েছে। বলেছে এটি চর্বিকে ভেঙে খুব ছোট মাইসলে পরিণত করে। এটাও সঠিক। পিত্ত অ্যাকচুয়ালি আমাদের বড় চর্বির যে উপাদান, সেগুলোকে ভেঙে ছোট ছোট চর্বিগুলোকে অ্যাকচুয়ালি ভেঙে দেয়। ভেঙে দিলেই কোনো জিনিসকে, তোমরা পড়েছো কী হবে, তার ক্ষেত্রফল বেড়ে যাবে। ঠিক আছে, আর ক্ষেত্রফল বেড়ে গেলে সেটা আমাদের যে পাচন প্রক্রিয়া, তাতে উৎসেচকগুলো তাকে ভাঙতে আরও বেশি পরিমাণে তাড়াতাড়ি ভাঙতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি বড় বড় ফ্যাটের যে চেনগুলো থাকে সেগুলোকে ভেঙে দেয়। তারপরে কি বলেছে না, পিত্ত লাইপেজকে নিষ্ক্রিয় করে। এটা ভুল। পিত্ত লাইপেজকে নিষ্ক্রিয় করে না। পিত্ত অ্যাকচুয়ালি কী করে? লাইপেজের পরিপূরক হিসেবে কাজ করে, লাইপেজকে এ সাহায্য করে, ঠিক আছে, তার কাজই করতে। তো তারপরের অপশনটা বলা আছে ডিওডি নামে নির্গত পিত্তে কোনো উৎসেচক থাকে না। এটাও সঠিক, পিত্তে কিন্তু আসলে কোনো উৎসেচক থাকে না। পিত্ত অ্যাকচুয়ালি লাইপেজ বলে যেটা আছে, যে উৎসেচক আছে, সেটাকে কাজ করতে আরও হেল্প করে একটু। তো এই জন্য অপশান সিটা এখানে ভুল দেওয়া আছে, যেহেতু এখানে উল্টো কথা বলা আছে, পিত্ত লাইপেজকে নিষ্ক্রিয় করে দেয়, মানে লাইপেজকে ভেঙে দেয় বা ধ্বংস করে দেয়, এটা কিন্তু সঠিক নয়। সেই কারণে অপশান সিটা হয়ে যাবে উত্তর, কারণ এখানে বলেছিল কোনটি ভুল বিবৃতি সেটি তোমাদেরকে বলতে হবে। এবার আমরা আসবো 39 প্রশ্ন।
বলেছে উটের কুঁজে সঞ্চিত কোন উপাদানটি মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় উটকে সাহায্য করে? উটের কুঁজে কী সঞ্চিত থাকে? এখন এটা অনেকের মনে হতে পারে মরুভূমিতে উটের কুঁজে তাহলে নিশ্চয়ই জল সঞ্চিত থাকে, কিন্তু জল কিন্তু সঞ্চিত থাকে না, এটা ভুল। উটের কুঁজে সঞ্চিত থাকে ফ্যাট বা স্নেহ পদার্থ। ঠিক আছে, এবার কি হয়, এই ফ্যাট কী করে অ্যাকচুয়ালি উটকে, এই ফ্যাটটা যখন উট মরুভূমিতে যাত্রা করে তখন মরুভূমিতে কি জলের অভাব আছে এবং বালিতে যেতে হয় বলে অনেক পরিশ্রম করতে হয়। তো সেই সময় উটের কী দরকার, প্রচুর শক্তির প্রয়োজন এবং জলেরও প্রয়োজন। তো এই ফ্যাটটাকে তখন ভেঙে উটের শরীরে ফ্যাটটাকে ভেঙে তখন তার শক্তির যোগান দেয়। আর এই শক্তি যোগান দেওয়ার প্রক্রিয়ায় ফ্যাটটা তার শরীরের ভিতরে ভাঙার সময় যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাতে বাই প্রোডাক্ট হিসেবে জল উৎপন্ন হয়। ফলে এক প্রকারে এই ফ্যাটটা উটের শরীরে শক্তি এবং জল দুটোরই তোমার প্রয়োজনীয়তাকে কিন্তু পূর্ণ করে। এর ফলে কি হয়, যখনই উট তার এই কুঁজের ফ্যাটটাকে ব্যবহার করে তার শক্তি এবং জলের যোগানের জন্য, তখন কিন্তু ওই কুঁজ থেকে ফ্যাট কমতে শুরু করে, ফলে কুঁজের আকার কিন্তু ছোট হয়ে যায় আস্তে আস্তে। ঠিক আছে, তো এইখানে কিন্তু উত্তর হবে অপশান সি, ফ্যাট। ঠিক আছে, তো 39-এর দাগে বলেছে যে তোমার ক্লাসের এক বন্ধু কিছুদিন ধরে দুর্বলতায় ভুগছে, তার চামড়া আর নখ ফ্যাকাশে হয়ে গেছে, তার ডাক্তার দেখানোর কথা, তুমি তাকে উপকারের জন্য কী খেতে বলবে? এখন চামড়া আর নখ ফ্যাকাশে হয়ে যাওয়াটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণ, অর্থাৎ শরীরে আয়রন কমে গেছে। তো আয়রনযুক্ত খাবার খেতে হবে। কোথায় পাবো আমরা? সবুজ শাকসবজি আর পালস বা ডালের মধ্যে পাবো, সেই জন্য অপশান সিটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটাতে বলেছে যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট পেনিসিলিন আর কারেক্ট, পেনিসিলিনের ব্যাপারে কোন তথ্যগুলি সত্য? দেখো বলেছে ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং, তোমরা সবাই জানো এটা সত্য। ইট ওয়াজ ডিসকভার্ড ফ্রম পেনিসিলিয়াম রুবেন্স, এখন তোমাদের মনে হতে পারে এটা তো পেনিসিলিয়াম নোটেটাম থেকে আবিষ্কৃত হয়েছিল, তাহলে এটা ভুল, কিন্তু না, পেনিসিলিয়াম রুবেন্সেরই আর একটা পরিচিত নাম হলো পেনিসিলিয়াম নোটেটাম, সেই কারণে এই অপশানটাও কারেক্ট। তারপরে আছে ইট ওয়াজ ডিসকভার্ড ইন 1928, এটা 1928 সালে আবিষ্কৃত হয়েছিল, এটাও সঠিক। এটা ভাইরাসকেও মেরে ফেলে, এটা কিন্তু ভুল, এটা ভাইরাস নয়, এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, তো এটাকে আমরা ভুল ধরতে পারি। তাহলে অপশান 1, 2 আর 3 এই তিনটে হচ্ছে কারেক্ট, সেটা দেওয়া আছে অপশান এতে, যেখানে বলা আছে 1, 2 অ্যান্ড 3 এরা কারেক্ট, তো সেই কারণে উত্তর হয়ে যাবে অপশান এ। তারপর বলেছে নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি মস্তিষ্কে অবস্থান করে? তোমরা সবাই জানো মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বলেছে হোয়াই ক্যান্ট ফ্রেশ ওয়াটার অ্যানিম্যালস লিভ লং ইন সি ওয়াটার, এটা তোমরা সবাই জানো, মানে মিষ্টি জলে বসবাসকারী প্রাণীরা কেন সমুদ্রের জলে বেশিক্ষণ থাকতে পারে না? এখন সমুদ্রের জলে মিষ্টির জলের থেকে নুনের পরিমাণ বেশি আছে, অর্থাৎ সমুদ্রের জলের এইভাবে ভাবতে পারো গাঢ়ত্ব বেশি, ফলে মাছকে যদি মিষ্টি জলের মাছকে যদি সমুদ্রের জলে ছেড়ে দাও, তাহলে মিষ্টি জলের মাছের ভিতরের যে শরীরের যে তরলের গাঢ়ত্ব তার থেকে বাইরের সমুদ্রের জলের গাঢ়ত্ব বেশি, ফলে মিষ্টি জলের প্রাণীটার বা মাছটার দেহ থেকে জল বাইরে বেরিয়ে যাবে, ফলে তার দেহে আয়নের ইমব্যালেন্স হয়ে যাবে, কারণ জল বেরিয়ে গেলে তার শরীরের মধ্যে যে আয়নগুলো থাকে, সেটা সোডিয়াম হতে পারে বা ইত্যাদি যে আয়নগুলো, সেইগুলো জল কমে যাওয়ার জন্য কী হবে, আয়নের গাঢ়ত্ব বেড়ে যাবে এবং প্রাণীটা চুপসেও যাবে, কারণ তার দেহ থেকে জল বেরিয়ে যাচ্ছে, ফলে প্রাণীটা বেশিক্ষণ বেঁচে থাকবে না। তাহলে উত্তর কী হবে? অভিস্রবণজনিত সমস্যার কারণে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বলেছে তুমি একটি সার তৈরির কারখানায় গিয়ে জানলে যে সার সেখানে তৈরি হয় তা 3টি মৌল উপাদানে সমৃদ্ধ, তার মধ্যে 2টি মৌল উপাদান নাইট্রোজেন এবং পটাশিয়াম হলে তৃতীয় মৌল উপাদানটি নিচের কোনটি? এখন তোমরা নিশ্চয়ই জানো যে একটা সারের বস্তায় আসলে 3 ধরনের উপাদান থাকে, আমি দেখাচ্ছি তোমাদের এখনই। এখন তোমরা নিশ্চয়ই বাড়িতে বা অন্যান্য জায়গায় এই ধরনের সারের বস্তা তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই, তো এখানে দেখে থাকবে এরকম একটা কথা লেখা আছে NPK, এন মানে হচ্ছে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস, আর কে মানে হচ্ছে পটাশিয়াম বা ক্যালিয়াম, সেটা তোমরা সবাই জানো। তাহলে এই সারের বস্তার 3টে রাসায়নিক উপাদান কী কী? নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিই আমরা কি বলেছে, যে এখানে বলেছে তার 2টি মৌল উপাদান হচ্ছে নাইট্রোজেন আর পটাশিয়াম, তৃতীয় মৌল উপাদানটা কি? তোমরা বুঝতেই পারছো, ফসফরাস, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।
তারপর বলেছে বায়ুমণ্ডলে খুব বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা CO2 থাকা ক্ষতিকারক, কিন্তু বাতাসে অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকা আসলেই খুব প্রয়োজনীয়। তার কারণ কি? অপশান এতে বলছে কার্বন ডাইঅক্সাইড ভেঙে গিয়ে অক্সিজেন দেয়, এটা ভুল। কার্বন ডাইঅক্সাইড ভেঙে O2 তৈরি হয় না। দ্বিতীয়টা বলছে CO2 আমাদের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলকে যথেষ্ট উষ্ণ রাখে, এটা কিন্তু সঠিক, কারণ CO2-র মধ্যে কিছুটা গ্রিন হাউস এফেক্ট আছে। গ্রিন হাউস গ্যাসের মধ্যে CO2-কে কিছুটা হলেও গণ্য করা হয়, সেই কারণে অপশান বি কারেক্ট। বলেছে গাছের শ্বাস প্রশ্বাসের জন্য CO2 প্রয়োজন, এটাও ভুল। গাছের শ্বাস প্রশ্বাসের জন্যও কিন্তু অক্সিজেন প্রয়োজন। গাছ শুধুমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন অংশগ্রহণ করে, খাবার তৈরি করে, তখনই সে বাতাস থেকে CO2 নেয়। তো শ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু সে CO2 নেয় না। তার পরের অপশন হচ্ছে CO2 বায়ুমণ্ডলের উপরের স্তরে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে না, সেটা ওজোন তৈরি করে। উপরের স্তরের প্রতিরক্ষামূলক স্তরটা তৈরি করে ওজোন, CO2 না। তাহলে অপশান ডিও ভুল। তাহলে একমাত্র অপশান বিটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং এন্ডোক্রিন গ্ল্যান্ডস ইজ রিলেটেড টু দ্য সিনড্রোম ইন দ্য পিকচার। তার মানে নিচের ছবিতে দেখানো রোগ লক্ষণের সাথে কোন অন্তঃক্ষরা গ্রন্থিটির সম্পর্ক রয়েছে। এখন যে রোগটি এখানে দেখানো হয়েছে এটাকে বলে গ্রেভস ডিজিজ, ঠিক আছে। এবার এই গ্রেভস ডিজিজ কী জন্য হয় এটা তোমরা সবাই জানো যে গ্রেভস ডিজিজের যে মেন কারণ, অপশান যদি তোমরা এখানে দেখো তাহলে যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, ঠিক আছে। অপশান বিটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশান বিতে যেটা আছে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো এই থাইরয়েড গ্রন্থির সাথেই এই গ্রেভস রোগটা সম্পর্কিত, ঠিক আছে। তার পরের অপশানে বলা আছে যে অতীতে মানুষের ক্রিয়াকলাপের কারণে প্রবাল প্রাচীরগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে প্রবাল প্রাচীরগুলির স্বাস্থ্য পুনরুদ্ধার করার প্রচেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে। এই পদক্ষেপ এত জরুরি কেন? প্রবাল প্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য বজায় রাখে, নাকি প্রবাল প্রাচীর সমুদ্রের জলের অম্লতা বজায় রাখে? এটা তো ভুল, সমুদ্রের জলের অম্লতা তো বজায় রাখে না। সমুদ্রের জলে খনিজ সরবরাহ করে না, প্রবাল প্রাচীর খনিজ সরবরাহ করে না, সেটা মাটি থেকেই আসে, ঠিক আছে। অনেক গভীরতার জন্য মাটির বিভিন্ন স্তর থেকে আসে। প্রবাল প্রাচীর সমুদ্রের জলে ভাসমান বর্জ্য পরিষ্কার করে, এটাও না। তাহলে একমাত্র অপশান এটাই কারেক্ট আনসার, জীববৈচিত্র্য রক্ষা করে। পেশিকলার আকৃতি তার কাজ করার জন্য কীভাবে উপযোগী বলে তুমি মনে করো? দেখো, আমাদের পেশিকলাগুলি সাধারণত একটু লম্বা হয় এবং তারা বান্ডিল আকারে থাকে তন্তুর মতো। তো এর মেন কারণ, লম্বা হওয়ার কারণে এটা সংকোচন প্রসারণে সুবিধা হয়, কারণ আমরা পেশি দিয়েই সাধারণত আমাদের হাঁটা চলা বা ইত্যাদি বিভিন্ন রকম কার্যকলাপ করি, তখন আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করার প্রয়োজন হয়, যার ফলে সংকোচন প্রসারণের প্রয়োজন হয়। তো এটার মেন কাজ হচ্ছে সেই সংকোচন প্রসারণ, তাই অপশান ডি হয়ে যাবে কারেক্ট। হাড়ের উপরে ভালোভাবে থাকার জন্যটাও ভুল, দরকারি অক্সিজেন এবং খাদ্যকোষের মধ্যে দ্রুত ছড়িয়ে দিতে এটাও ভুল, পেশিতে ভালোভাবে রক্ত সঞ্চালন করতে এটাও ভুল। বলেছে কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এখানে যে খাদ্য শৃঙ্খলটি দেওয়া আছে সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, মাছ, এটা মানে একটা পুকুরের বা জলাশয়ের খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। তো জলাশয়ের মধ্যে একমাত্র খাবার তৈরি করতে পারে নিজের খাবার নিজেই, সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে জুপ্ল্যাঙ্কটন, তারপরে জুপ্ল্যাঙ্কটনকে খায় ছোটো মাছেরা, তারপর ছোটো মাছকে খায় বড়ো মাছেরা, আর সেই বড়ো মাছকে আমরা মানুষ তারা ধরে খাই। তো সেই কারণে অপশান এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে শেষ প্রশ্ন এখানে বলা হয়েছে একসঙ্গে ধান ও মাছ চাষ করা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? এখন দেখো, একসাথে ধান ও মাছ চাষ করলে কী হবে, বলেছে যে অ্যাকচুয়ালি কী হয়, যেটা হয় সেটা হচ্ছে ধানের জমিতে তুমি যদি মাছ চাষ করো তাহলে কী হবে, সেই মাছগুলো যখন তারা মলত্যাগ করবে তাহলে সেই মলের সাথে কিছু পরিমাণে খনিজ পদার্থ, ফসফরাস এসব নির্গত হবে, ঠিক আছে। এবার সেই খনিজ পদার্থগুলো উদ্ভিদ কিন্তু তার যখন মূল দিয়ে খাবার শোষণ করবে সেটা যাবে, ফলে তার সার হিসেবে কাজ করবে। এবার এখানে অপশানগুলো আমরা যদি দেখি, বলছে ধানে বিশেষ কিছু রাসায়নিক পদার্থ নির্গত করে যা মাছের বৃদ্ধিতে সাহায্য করে, এটা ভুল। ধান এমন কিছু রাসায়নিক পদার্থ নির্গত করে না, ধান জমিতে বা ধান গাছ থেকে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয় না যেটা মাছের বৃদ্ধিতে সাহায্য করবে। বলেছে ধানের রাইজোস্ফিয়ারে বিশেষ কিছু অণুজীব থাকে যা মাছের খাদ্য হিসেবে কাজ করে। এখন এই রাইজোস্ফিয়ারটা থাকে ধানের মূলে, তো ধানের আর মাছগুলো থাকবে ধান জমিতে যে জল, সেই জলাশয়ে, তো সেই জলাশয় থেকে সেই মূলের ভিতরে থাকা রাইজোস্ফিয়ার কিন্তু মাছ খেতে পারবে না, তো সেই কারণে অপশান বি ভুল। বলেছে মাছের মলমূত্র ধান খেতে জৈব সার হিসেবে কাজ করে, এটা সঠিক। আর বলেছে মাছ জলের অম্লত্ব বাড়ায় যা ধান গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এটাও
সঠিক নয়। মাছ জলের অম্লত্ব বাড়ায় না, আর অম্লত্ব পরিবেশে ধান গাছের বৃদ্ধি সাহায্য করে, এটাও সঠিক নয়। তো অপশান ডিটাও ভুল, একমাত্র অপশান সি কারেক্ট। তো বন্ধুরা, এই ছিল সব প্রশ্নগুলি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না বন্ধুরা। আর প্লিজ ভিডিওটা শেয়ার করতে থাকো। যত বেশি তোমরা শেয়ার করবে আমি তত বেশি উৎসাহ পাবো। আর তোমাদের যারা বন্ধুরা একই ধরনের পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো তোমরা, যাতে করে তোমরা সবাই ভালোভাবে শিখতে পারো এবং একসাথে ভালোভাবে পরীক্ষা দিতে পারো। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে। আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও। চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এছাড়াও এই চ্যানেলে তোমরা অঙ্কের বিভিন্ন ভিডিও পাবে, তো প্লিজ দেখতে থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। বাই।